আচ্ছা, লাইটটা স্টার্ট হয়ে গেছে, এখনো পর্যন্ত তো কিছু দেখতে পাচ্ছি না, একটু ওয়েট করে যাই। আজকে বাড়িতে কেউ নেই, আমি পুরো বাড়িতে একা বসে লাইভ করব। এটা একটা বেশ অন্যরকম থ্রিলিং এক্সপিরিয়েন্স হতে চলেছে আমার জন্য, কারণ অন্য সময় কেউ না কেউ তো অন্তত বাড়িতে থাকে। আজকে পুরো বাড়িতে আমি একা আর হাড় কাঁপানো ভূতের গল্প বলতে চলেছি। সো চলো, আমি নিজেও ভয় পাবো আর তোমাদেরকেও ভয় দেখাবো। আস্তে আস্তে তোমরা সবাই একটু জয়েন করো। আজকে বেশ ঠান্ডা পড়েছে, আমাদের এখানে অন্তত খুব ঠান্ডা পড়েছে। তো তোমাদের ওখানে কিরকম একটু আমাকে সবাই কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের কেমন ঠান্ডা লাগছে। মোটামুটি আজকে তবু হ্যাঁ, কম্পারেটিভলি যদি বলো গতকাল বরং আরো একটু বেশি ঠান্ডা ছিল, আজকে তার থেকে একটু কমই আছে। সঞ্চারী লিখছে হাই হ্যালো, সবাই একটু জয়েন করে যাক, তারপরে আমি গল্পে যাব। আজকে যেরকম আমি নোটিফিকেশনে যখন আমি পাঠিয়েছিলাম তো লিখেই দিয়েছিলাম একটা অত্যন্ত ভয়ঙ্কর জমিদার বাড়ির ঘটনা বলবো, মানে একটা জমিদার বাড়ির ইতিহাস বলতে পারো, সেটা যে কি মারাত্মক সেটা শেয়ার করব। মানে ঘটনাটাই মানে খুব লেন্দি এবং খুব ভয়ানক, সেটা আমি শ্রেয়া সেনগুপ্তা আচার্য ব্লগস আমার ইউটিউব চ্যানেলে ওখানে শেয়ার করব। আর তার আগে এখানে এখন আমি দুটো গল্প শেয়ার করব। একটা খুব ছোট্ট গল্প যেটা এই লাস্ট ক্রিসমাস টাইমেই হয়েছে, একজন আমাকে পাঠিয়েছে এই জাস্ট ক্রিসমাস ডেতে। তো সেই একটা ঘটনা, একটা ছোট্ট ইনসিডেন্ট। আর এখন প্রথম যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে, আমি বলেছিলাম না যে শাশ্বতী আমাকে খামারবেড়া গ্রামের প্রচুর গল্প পাঠিয়েছে, তো তার মধ্যে কতগুলো তো আমি বলেই দিয়েছি। আর একটা মানে বেশ লেন্দি একটা ঘটনা আছে, একটু বড় ঘটনাটা, তো সেই ইনসিডেন্টটা আমার শেয়ার করা হয়নি। সেটা একদম ইউনিক আর খুব সুন্দর একটা ভৌতিক ঘটনা, মানে ভৌতিক ঘটনা, কিন্তু এটা অনেকের জন্যই এটা জানা খুব দরকার। তো অনেকেই অনেক রকমের অন্ধবিশ্বাসের সাথে আমরা অনেক সময় অনেক কিছু আমাদের মনের মধ্যে ভেবে নিই অন্ধবিশ্বাসকে কেন্দ্র করে, তো সেটা কিছুটা মানে চোখ খুলবে এরকম একটা ঘটনা, বেশ সুন্দর ঘটনাটা আমি বলবো। আচ্ছা, কিউট লাগছে তোমাকে, ঠান্ডা লাগছে আমাকে, পাখি লিখছে। ওকে, গুরগাঁও থেকে বলছি, ত্রিনা লিখছে। আচ্ছা, জলটাও বরফের মতন ঠান্ডা গুরগাঁও, তার মানে হয়তো ঠান্ডা হবেই, আজকে প্রচুর ঠান্ডা পড়েছে তার মধ্যে। আচ্ছা, হাই দিদি, তোমাকে খুব মিষ্টি লাগছে, খিচুড়ি খাচ্ছি। অর্পিতা লিখছে, তোমার গল্প শুনতে শুনতে জমিদার বাড়ির গল্পের অপেক্ষায় আছি। তোর চুল লম্বা হয়ে গেছে পর্ণালী পাল, দেখে দারুণ লাগলো। আমার চুল নিয়ে যারা যারা আগের বছর যখন আমি চুলটা কেটেছিলাম খুব দুঃখ পাচ্ছিলাম, আমি তখনই বলেছিলাম না যে আমার চুল নিয়ে এত দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমার চুল খুবই তাড়াতাড়ি লম্বা হয়ে যায় এবং মানে এক বছরও যায় না আবার পুরো কোমর অব্দি চলে আসে। তো যার জন্য আমার অত চুল নিয়ে আমি মানে হেডেক নিই না। আবার একটু আর একটু লম্বা হয়ে যাক, আবার কেটে এরকমই করে দেবো, আবার এক বছরের মধ্যে এরকম হয়ে যাবে, তো সমস্যা নেই। আচ্ছা, গুড ইভিনিং দিদি, রুদ্র লিখছে গুড ইভিনিং। হ্যাপি হ্যাপি বীজ লিখছে আই এম হ্যাপি, হাই হ্যাপি, আমার বোনের নাম হ্যাপি। আচ্ছা, লুকিং ভেরি প্রিটি, হ্যাপি নিউ ইয়ার লিখছে সুস্মি সিনহা দেবনাথ, হ্যাপি নিউ ইয়ার। ওকে, তোমরা সবাই আরো আস্তে আস্তে জয়েন করতে থাকো, আমি কয়েকটা কথা বলে তারপরে তো আবার আমাদের এপিসোডে স্টার্ট করতে হবে। অ্যাকচুয়ালি আজকে কেন বাড়িতে একা আছি বলি, শুভেন্দু তোমার একটু বাড়ি গেছে, ঠিক আছে, তো ও বাড়িতে নেই। এবার পুচকু দুটোকে একা বসিয়ে রেখে, আগে একটুখানি তাও চুপচাপ একটু বসতো বা কিছু, এখন একদম ওরা ইলম্যানেজেবল হয়ে গেছে। তো তাই জন্য ওই দুটোকে গ্যারেজ করেছি সামনে এক প্রতিবেশীর কাছে, এবং দিয়ে আমি বললাম যে আমি এখানে ঠান্ডা মাথায় বসে একটু গল্প টল্প বলি। অ্যাকচুয়ালি ওপরে কাকিমাও খুব অসুস্থ, নইলে কাকিমার কাছে দিয়ে আসতাম, কিন্তু কাকিমা মানে ওই আতঙ্কবাদী দুটোকে যদি আমি ছেড়ে দিয়ে আসি, একই মানুষটা অসুস্থ, তার মধ্যে তাদেরকে মানে তাকে আরো অসুস্থ করে ছেড়ে দেবে। তো যার জন্য আর সেই রিস্কটা আমি নিইনি। ওখানে একটা বাচ্চা আছে, পুচকেটার সাথে খেলা করছে, ওটাই ভালো হয়েছে। তো এবার আজকে যে প্রমোশনটা করব সেটা নেহাতি এই উইকে না করে দিলেই নয়, কারণ আর একেবারেই সময় নেই, কারণ অলরেডি জানুয়ারি চলে এসেছে। আমাদের এখানে এমনিতেই ঠান্ডা থাকে খুব অল্প দিন, আর ঠান্ডা না থাকলে আমরা এমনিতেও বাঙালিরা খুব একটা স্কিন কেয়ার নিয়ে মাথা ব্যথা করি না, যেহেতু আমাদের ঠান্ডা পড়লে তখন মনে পড়ে একটুখানি লোশন লাগাতে হবে বা কিছু। আর আমাদের ওয়েদারটাও যেরকম, অবশ্যই মানে গরমকালে ওই সারা বছর ধরে স্কিন কেয়ার করার মতন মানে এত গলদঘর্ম অবস্থা হয় যে সেই মানে স্ট্যামিনাটাও থাকে না। তবু আজকে যেগুলো দেখাবো সেগুলো খুব সুন্দর সুন্দর কিছু প্রোডাক্টস আমি দেখিয়ে দিচ্ছি। যেমন আমার কাছে রয়েছে এই মুহূর্তে দুটো বডি লোশন। ওকে, দুটো বডি লোশন, একটা হচ্ছে তোমার চেরি ব্লসম আর একটা হচ্ছে
রোজ বডি লোশন, দুটোই ভীষণ স্মুথ টেক্সচারের। আমি তার মধ্যে এটা যেটা আছে এই চেরি ব্লসমটা অলরেডি নিজে ইউজ করেছি, ইউজ করে তারপরে তোমাদেরকে ফিডব্যাকটা দিচ্ছি। খুব ভালো এই বডি লোশন গুলো, এগুলো বিভিন্ন ফ্লেভারের অদিতি আদিস ভেষজের তরফ থেকে আমাকে পাঠিয়েছে, যেগুলো ভীষণ সুন্দর এবং যেমন সুন্দর ময়েশ্চার করছে তেমন সুন্দর একটা স্মেল আছে, হ্যাঁ স্মুথ টেক্সচারের আছে, খুব ভালো এই বডি লোশন গুলো। আর তার সাথে ও আমাকে আমার অ্যানিভার্সারি স্পেশাল দুটো গিফটও পাঠিয়েছে। দেখো এটা দাদা ভাইকে পাঠিয়েছে না আমাকে পাঠিয়েছে জানি না, একটা খুব সুন্দর ফ্লাওয়ার। এটা হচ্ছে গোট মিল্ক সোপ। তো গোট মিল্ক তোমরা জানো অনেকেই হয়তো যারা একটু স্কিন কেয়ার নিয়ে চর্চা করো, এটা কিন্তু ভীষণ ভালো অ্যান্টি এজিং এর কাজ করে। তো অ্যান্টি এজিং এর জন্য প্রপার্টি থাকে বলে গোট মিল্ক মানে যেটাতেই থাকে না কেন সেই জিনিসটাই কিন্তু দীর্ঘদিন ইউজ করলে ত্বক টান টান হয়। তো এই হচ্ছে গোট মিল্ক সোপ, একদম পুরোটাই ইনট্যাক্ট গোট মিল্ক দিয়েই তৈরি করা, শুধু একটা সুন্দর ছাঁচে ফেলা। তো এটা কি দাদা ভাইকে দিয়েছে হয়তো, কারণ এখানে হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ অ্যান্ড দাদা লেখা আছে, তো নিশ্চয়ই আমাদের দুজনের জন্যই হবে গিফটটা। ওয়েল খুব সুন্দর স্মেল, তাছাড়া এই একটু স্মেলও ইউজ করেছে, আদারওয়াইজ এটার মধ্যে কিন্তু কোনো কেমিক্যাল নেই। আর প্রত্যেকটা প্রোডাক্টই ও কিন্তু একদম মানে অরিজিনাল মানে ভেষজ প্রোডাক্টটিও ইউজ করে, ওখানে কিন্তু কোনো কেমিক্যালও ইউজ করে না। তো তোমরা চোখ বন্ধ করে ইউজ করতে পারো। তবে হ্যাঁ প্রোডাক্টগুলোর ওই জন্যই কোনো প্রেজারভেটিভ থাকছে না বলে এগুলো 3 থেকে 4 মাসের মধ্যে ইউজ করে ফেলতে হবে। মানে তুমি আমরা যেমন হয় না যে ধরো ব্র্যান্ডেড বা যে ধরনের লোশনগুলো আমরা কিনলে অনেক সময় বড় বটলগুলো আমাদের থেকে যায়, এই বছরে শেষই হলো না নেক্সট ইয়ার পর্যন্ত চলে যায়, ওরকম করলে কিন্তু হবে না, কিনে কিন্তু মেখে ফেলতে হবে, কারণ এটা কিন্তু নেক্সট উইন্টার অবধি তোমার থাকবে না, ঠিক আছে? তো সেই রকম এটা খুব ভালো এই বডি লোশন গুলো। একটা রোজ আছে, একটা এখানে রয়েছে চেরি ব্লসম, আর এটা হচ্ছে তোমার গোট মিল্ক সোপ, যেটা খুব ভালো অ্যান্টি ট্যান অ্যান্টি এজিং এর কাজ করে। ওকে, আর একটা জিনিস যেটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে বডি বাটার। এটা যে কি ভালো একটা প্রোডাক্ট তো আমাকে পাঠিয়েছে, আমি এটা ইউজ করেছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা টেক্সচারটা পুরো একদম বাটার লাইকি, ঠিক আছে? পুরো বাটারের মতোই এটা টেক্সচারটা আসে, একদম বাটারের যে ফিলটা আসে না শিয়া বাটার টাটার যেরকম হয়, একদম ওই রকম পুরো বাটার লাইক টেক্সচারটা। বাট এটা ভীষণ স্মুথ, আর এটা একদিন মানে তুমি রাত্রে যদি অ্যাপ্লাই করে শুয়ে পড়ো তো তুমি সকালবেলা উঠে নিজে ডিফারেন্সটা ফিল করতে পারবে, তোমার নিজের একটা এত ভালো ফিল আসবে। আচ্ছা, এই যে বডি বাটারটা এটা অ্যাকচুয়ালি 280 এটার প্রাইস আছে, কিন্তু এখন ও একটা উইন্টার সেল দিচ্ছে, যেহেতু মানে আমাদের অলরেডি আমরা উইন্টারের প্রায় শেষের দিকে চলে এসেছি, মানে এখন আর হয়তো ফেব্রুয়ারি অবধি থাকে, তারপরে তো আর উইন্টার থাকেই না। তো এখন এটার প্রাইস আছে অফার প্রাইস 250। আর তাছাড়া ভ্যালেন্টাইন্স ডে আসছে, সামনে সরস্বতী পুজো আসছে, এখন কিন্তু প্রচুর অফার্স চলছে আদিস ভেষজে ওর কাছে, কেননা বয়ফ্রেন্ডরা তো ডেফিনেটলি গার্লফ্রেন্ডদেরকে স্কিন কেয়ার প্রোডাক্টস দিতেই পারে, গিফট করতেই পারে, এরকম সুন্দর সুন্দর সোপ, ফ্লাওয়ার মানে বা লাভ শেপের এগুলো তো করাই যেতে পারে। অনেক রকমের ওর কাছে সুন্দর সুন্দর সোপ অ্যাভেলেবেল আছে ফর মেন আর ফর ওমেন দুজনের জন্য, তো তোমরা দেখতে পারো যারা ইন্টারেস্টেড। যেমন এই সোপটার প্রাইস আছে 90, তোমরা দেখেছো চারকোল সোপ ওর কাছে আছে 100 এর মধ্যে, 120-তে রেড ওয়াইন সোপ আছে, তো ওগুলো কিন্তু ছেলেদের জন্য অ্যাপ্লিকেবল, তো যার জন্য ওর কাছে এরকম প্রচুর সোপ অ্যাভেলেবিলিটি আছে। তাছাড়াও যেটা আমি বললাম যে লাইক এই যে বডি বাটারটা এটা প্রাইস আছে এমনিতে 280, বাট এখন অফার প্রাইস আছে 250। ওকে, তো 250 অফার প্রাইসে তোমরা কিন্তু এটা এখন পেয়ে যাবে। আর ওই রকমই বডি লোশন গুলো প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইসে আছে, 200 থেকে স্টার্ট করে। তো যারা যারা ইন্টারেস্টেড 8017925435 নম্বরে অদিতিকে কন্ট্যাক্ট করো, 8017925435 এই নম্বরে অদিতিকে তোমরা যোগাযোগ করবে। ওর কাছে প্রচুর প্রচুর মানে এখন উইন্টারের স্কিন কেয়ারের ফুল প্রোডাক্ট, এবং শুধু স্কিন কেয়ার বলবো না, এখন কিন্তু প্রচুর কসমেটিক্স প্রোডাক্টও নিয়ে এসেছে। আমি আগের দিন তোমাদেরকে একদম ভেষজ প্রোডাক্টস দিয়েই বানানো, কোনো রকম কেমিক্যাল সেখানে অ্যাপ্লাইড নয়, এগুলো প্রত্যেকটা সার্টিফাইড প্রোডাক্টস, সুতরাং তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা ব্যবহার করতে পারো। তো ও কিন্তু ফাউন্ডেশন বানিয়েছে বা ধরো তোমার ফেসিয়ালও নিয়ে এসেছে, তো সেগুলো তোমরা ওর কাছে চাইলে দেখতে পারো। 8017925435। ওকে, আর আমি কথা বাড়াচ্ছি না, এবার স্ট্রেট যাবো হচ্ছে গল্পে, কারণ যেহেতু পুচকু দুটোকে রেখে এসেছি আমারও মাথায় একটা টেনশন আছে, একটু তাড়াতাড়ি আমি আজকে প্যাক আপ করবো।
ওকে, তো শাশ্বতী ভট্টাচার্য, শাশ্বতী আমাকে এই ঘটনাটা পাঠিয়েছে। যথারীতি ও যেহেতু বাঁকুড়ার খামারবেড়া গ্রামের মেয়ে, তো ও খামারবেড়ারই প্রচুর ঘটনা আমাকে এর আগেও শেয়ার করেছে। এটা ওইখানকারই একটা বাড়ির ঘটনা, কিন্তু আমি যেহেতু এটা ওর নিজস্ব পারিবারিক ঘটনা তো নয়, এটা একটা পরিবারের ঘটনা, তো কাজেই আমি নাম টামগুলো কিছু বিশেষ মেনশন করছি না এখানে। একটা পরিবার, সেই পরিবারটাতে ধরো থাকে হচ্ছে বাবা মা আর তাদের 3 ছেলে ছিল। আমি বোঝার সুবিধার্থে বলছি বড়কা, মেচকা, ছোটকা, এইভাবে আমরা নামকরণ করলাম, ঠিক আছে? মানে বড় দাদা হচ্ছে বড়কা, মেজুজন হচ্ছে মেচকা, আর ওরা ছোটকা, এরম ভাবে ও যেহেতু সম্বোধন করতো তাদেরকে, তো আমি সেইভাবে বলছি। এবার পরিবারটা খুব হাসি খুশি, একটা খুব সুন্দর ফ্যামিলি, মা বাবা 3 ছেলে। কিন্তু একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে ওদের মানে মেয়ের একটা ভীষণ শখ ছিল বহুদিন ধরে ওদের, মানে বাবা মার মানে একটাই ইচ্ছা যে আমাদের পরপর কিন্তু 3টে ছেলে নেওয়া, ওই ইচ্ছাতেই বলতে পারো, মানে একটা কোথাও গিয়ে মেয়ে হোক মেয়ে হোক মেয়ে হোক করতে করতে 3টে পরপর ছেলে হয়ে গেছে। তো ওদের একটা প্রচন্ড ইচ্ছা যে আমাদের একটা মেয়ে হোক, কিন্তু যাই হোক ভগবানের যেটা দান সেটা তো অ্যাকসেপ্ট করতেই হবে। ওদের মেয়ে ছিল না, ওদের 3টেই ছেলে ছিল। তা মোটামুটি যখন ছোট ছেলেটার মানে ছোটকার যখন প্রায় মানে 10-12 বছর বয়স হয়ে গেছে, 10 বছর ধরে নাও হয়ে গেছে, সেই সময় আবার ওই ভদ্রমহিলা কনসিভ করেন, মানে ওদের মা যিনি ছিলেন, এবং বেশ 10 বছরের ডিউরেশনে ওদের একটা ফুটফুটে বোন হয়, মানে খুবই নাকি সুন্দর মিষ্টি একটা পুচকে বাচ্চা মেয়ে হয়েছিল। আর মেয়ে হওয়ার পরে তো মানে বাবা মা 3 ভাই বিশাল খুশি, মানে 3 ভাইয়েরও খুব শখ ছিল যে আমাদের একটা বুনু হোক, আমাদের একটা বুনু হোক। আর মা বাবার তো মানে একটা মেয়ের জন্য তারা পুরো তলপাত, তো ভীষণ ভীষণ খুশি হয়েছিল ওরা সবাই, মানে বাড়িতে পুরো একদম মানে আনন্দের রেশ বয়ে গেছে। যাই হোক, যখন এই রকম আনন্দের মুহূর্ত ওই সদ্য জাতিকাকে নিয়ে, তখন সকলে আহ্লাদে আটখানা। খুব স্বাভাবিকভাবেই আমরা প্রত্যেকেই জানি যে আমাদের এখানে একটা কালচার আছে যে এইরকম বাড়িতে বাচ্চা হলে তারপর কিন্নাররা আসে। তো সেই রকমই একদল কিন্নার, বাচ্চাটা যখন খুবই ছোট মাসখানেকেরই বাচ্চা, সেই সময় আসে বাড়িতে। এবং বাড়িতে এসে যা হয় আর কি, বাড়িতে তখন কেউ ছিল না, মানে ওই ভাইরাও তো তখন পড়াশোনা করছে, সবাই তো স্কুল টুল পড়ে, তো স্কুলে গেছে। আর ওদিকে ওর বাবাও বাড়িতে নেই, তারও দোকান আছে, সে ওই দোকান সামলাতে চলে গেছে। বাড়িতে একাই ছিলেন বাচ্চাটাকে নিয়ে ওর মা। তো ওইরকম এসে বাচ্চাটাকে খুব নাচাচ্ছে আর বলছে যে এরকম টাকা দিতে হবে, টাকা দিতে হবে। কত টাকা? না 5,000 টাকা। 5,000-এর নিচে ওনারা নেবেন না, 1 পয়সা ওরা কমাবে না। এবার আজকের ডেটে 5,000 টাকাটা মনে হচ্ছে খুবই ঠিক আছে, এটুকু তো ওরা নেয়। এখন তো 5,000 তো কোনো ব্যাপারই না, মানে এখন তো 30, 40, 50-এর গল্প বাদ দাও। হ্যাঁ, যেরকম লোকেশন তার উপরে, মানে আমি নিদেন পক্ষে বলছি 30,000-এর কমে তো ওরা নেয়ই না। কিন্তু মানে 5,000 সেই সময়কার ওই 30,000-এর সমতুল্য ধরে নাও, ওই রকমই। আজ থেকে বেশ কিছু বছর আগের ঘটনা বলছি এটা। তো 5,000 টাকা এরকম ডিম্যান্ড করেছেন। এবার ওর মা বলছে আমি কোথা থেকে পাবো? না তুই ডাক, তোর বরকে ডাক, গ্রাম তো ছোট জায়গা। এবার একটা বাচ্চা ছেলেকে দিয়ে বলছে যা তো তোর কাকুকে ডাকতো, এরকম। তারপর কাকু এসেছে দোকান থেকে। প্রথমে কাকু কিন্তু খুব ভালো করে কথা বলেছে, মানে বড়কা মেচকা ছোটকা যে বাবা, উনি কিন্তু এমনিতে খুব ঠান্ডা মাথার মানুষ। তো উনি ভালো করে বুঝিয়ে বলেছে যে দেখ আমার এই মুদিখানার দোকান চালাই, আমি 5,000 টাকা তোকে মাসে এখন আমার মাসের শুরুতে কোথা থেকে দেবো? তো 5,000 টাকা তো আমি দিতে পারবো না, তুই গল্প করে বল, আমি 1-2 হাজার টাকা দিচ্ছি। মানে এত জেদ করছে ওরা যে না আমরা 5,000-কে 5,000-ই নেবো, তার কম আমরা 1 পয়সা নেবো না। এবার আমরা অনেক সময় এমপ্যাথিক গ্রাউন্ডে অনেক সময় অনেক কথা বললেও একটা কথা কিন্তু খুব সত্যি, মাঝে মাঝে ওনারাও কিন্তু অনেকেরই পারিবারিক ফাইন্যান্সিয়াল স্টেটাস সবার বাইরে থেকে দেখলে সবটা বোঝা যায় না। তো ওনারা অনেক সময়তেই এরকম খুব মানে একটা এমন অ্যাবসার্ড অ্যামাউন্ট বলে বসেন যেটা অনেকের জন্যই কিন্তু বের করাটা খুবই টাফ হয়ে ওঠে, বা সেটা ওই রকম অত ধানাই পানাই করলে বা কিছু সময় এত বাজেভাবে রিয়াক্ট করতে থাকেন, তখন বাধ্য হয়ে আমাদের হয়তো দিতে হয়। কিন্তু সেটা কিন্তু সব সময় মানে সাধ্যের মধ্যে নয়। মানে ওনারা হয়তো ভেবে নেন একটা বাড়িঘর দেখে বা একটা চাকরির নাম শুনলে, ডেজিগনেশন শুনলেই ভাবেন যে আরে বাপরে তাদের তো তাকে এটা ডিমান্ড করাই যায়, কিন্তু সেটা সবসময় কিন্তু তাদের গেজবোর্ডটা সঠিক হয় না, এবং অনেকেই কিন্তু খুব বিড়ম্বনার মধ্যে পড়েন সেই কারণে। তো এটা একটু ভাবনা চিন্তা করা আমার মনে হয় খুব উচিত হবে। তারাও অনেকে আমার গল্প শোনেন, তো তাদের কাছে আমার এটা রিকোয়েস্ট যে
একটা মানে তারা যেটা অফার করছে তাদের তরফ থেকে, হ্যাঁ অনেকে আছে খারাপ ব্যবহার করে, সেটাও উচিত নয়, কিন্তু অন্তত একটু মানে একটা ফ্লেক্সিবিলিটি থাকাটা দরকার। তো ওরা এতটা জেদ হয়ে গেছিল ওদের, মানে সেই 5K নিচে ওরা নামবেই না। আর এদিকে ওর বাবারও জেদ চেপে গেছে যে আমি 5,000 টাকা দেবো না, মানে কোথা থেকে দেবো, আমার কাছে নেই, আমি দিতে পারবো না। আর ওনারাও তার নিচে নেবেন না। হ্যাঁ একটা মুদির দোকান, গ্রামের একটা দোকান, তোর দোকান ভালোই চলে ইত্যাদি বলে টোলে কিছুতেই ছাড়বে না। তো এই করতে করতে কথা কাটাকাটি হতে হতে এবারে উনারাও মনে হয় একটু হাইপার হয়ে গেছেন, এরাও একটু হাইপার হয়ে গেছে। এবার গ্রামের কয়েকটা লোকজন চলে এসেছে, সবাই মানে দাদাকেই সামলাচ্ছে যে আপনি চুপ করে যান, চুপ করে যান, দাদা কি করবেন, তাদেরকে দিয়ে দিন, দিয়ে দিন। আর তারাও ছাড়বে না কিছুতে, তো সমানে বলছে যে দিবি না মানে দিতেই হবে। আর তখন উনিও রেগে গিয়ে বলছেন এই তোর জুলুম এখানে, আমাকে দিতেই হবে, আমি না পেলে না পারলে কোথা থেকে দেবো, আমি দিতে পারবো না মানে আমি দিতে পারবো না বলে উনিও তেড়ে গেছেন, উনিও তেড়ে এসেছেন। এই করতে করতে হাতাহাতির পর্যায়ে জিনিসটা চলে যায়। এবং মানে ওই ছোটকার বাবা উনি ওই কাকু কি করেছিলেন, মানে রাগের মাথায়, এটাও উনার ভীষণই অন্যায় হয়েছিল, উনি ওকে একটা মানে থাপ্পড় কষিয়ে দিয়েছেন আর কি, চর কষিয়ে দিয়েছেন। তা এবার ও গেছে বেজায় রেগে, মানে যে কিন্নার আর কি নাচাচ্ছিলেন বাচ্চাটাকে, তো সে বাচ্চাটাকে তখন সঙ্গে সঙ্গে তো দিয়ে দিয়েছে ওদের হাতে, দিয়ে বলছে তোদের এত স্পর্ধা, তোদেরকে মানে এত আমরা ভালো মুখে চাইতে এসেছিলাম, তোরা আমাদেরকে এরকম ভাবে থাপ্পড় দিলে, এরকম মানে একটা প্রচন্ড জেদাজেদি, একটা হাতাহাতি, খুব বাজে একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। ইউজুয়ালি কিন্তু তারাও এরকম করে না সবসময়, তারাও কিন্তু যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিংই বিহেভ করে মোস্ট অফ দ্য টাইম, কিন্তু হয়তো এক একজন তো এক এক রকমের মানসিকতার হয়, সবাই তো সমান হয় না। এবার উনি হয়তো খুব রিজেক্ট ছিলেন, যার জন্য ইনিও রেগে গেছেন, উনিও রেগে গেছেন, একটা বাজে ব্যাপার হয়েছে। দিয়ে ফাইনালি উনি এরকম মুখ ফটকে একটা সাপসাপান্ত করে দেয় না, ওই রকম ভাবে হঠাৎ করে বলে ফেলেছেন। খুব আদিক্ষেতা না, এই মেয়ে নিয়ে খুব আদিক্ষেতা, তো মানে ভাবছিস যে মেয়ে হয়েছে মানে কি না কি হয়েছে, এত আনন্দ তো তোদের মেয়ের জন্য। তো এই মেয়ে দেখবি মানে খুব বড় জোর হলে 16 বছর, কিন্তু 16 বছরের মধ্যেই মেয়ে মারা যাবে, 16 বছরের মধ্যে এই মেয়ের মৃত্যু ঘটবেই। আর তাছাড়া তোর বংশ নির্বংশ হবে, তোর তিনটে ছেলে থাকলেও তোর 3টে ছেলের ঘরেই কোনোদিন কোনো সন্তান আসবে না, তোর 3টে ছেলেও মানে কোনো সন্তান ধারণ করতে পারবে না, তারাও নির্বংশ হবে। এবং তোর মেয়ে নিয়ে এত আদিক্ষেতা, তোর মেয়ে নিয়ে এত অহংকার, তো তোর মেয়েও দেখবি 16 বছরের মধ্যে মারা যাবে। তো দাদু ইনিশিয়ালি ওদের কথাটা সেরকম গুরুত্ব দেয়নি, তো দাদু ওর আগের মাথায় বলেছে ঠিক আছে যা হবে হবে, আমি 1 পয়সা দেবো না, দেখে নেবো কি হবে, যা এখান থেকে, এরকম ভাবে উনিও খুব খারাপ ব্যবহার করেছেন। যাই হোক, তো সেদিনকার মতন তো তারা চলে গেছে। এবার তারপরে দিন কাটতে থাকে, মেয়েটা বড় হতে থাকে। এবার যেহেতু মেয়েটার সাথে বললাম না, তার দাদাদের অনেকটা ডিফারেন্স, 12 বছরের ডিফারেন্স, মানে যখন ধরো মেয়েটার 12 বছর, তখন ছোটকা মানে সব থেকে ছোট ভাই যে তারই বয়স 24, মানে সবার যদি 2 বছর করেও ডিফারেন্স হয়, ধরো কারোর 26, কারোর 28, এরকম বছর বয়সগুলো। এবার পর মেয়েটা নাকি বলে ভীষণই সুন্দরী ছিল এবং ফুটফুটে ফুলের মতন খুব নাকি সুন্দর হয়েছিল মেয়েটা। এবার যাই হোক, এবার যথারীতি যখন দাদারা বড় হচ্ছে, ওদের এক এক করে সবার বিয়ে হয়ে গেছে। এবার মোটামুটি মেয়েটার 12 বছর যখন বয়স, তখন সব থেকে ছোটটার হচ্ছে 24 বছর বয়স, তো ওটারও সেই সময় বিয়ে হয় আর কি, একদম নতুন তখন ছোট বউটা এসছে। আর তার আগে কিন্তু বড় 2 দাদারও বিয়ে দিয়ে দিয়েছে, মানে উনি একটা নির্দিষ্ট সময়ের পরে মোটামুটি সব ছেলেদেরই 25 বছর বয়সে বিয়ে দিয়ে দিচ্ছেন, এরকম একটা 25-26-এ 24-25-এ বিয়ে দিয়ে দিয়েছেন, এরকম ব্যাপার। তো বড়টারও বিয়ে হয়ে গেছে, বড়টার বেশ কিছুদিন আগেই, তার মানে 28 হয়ে গেছে ছেলেটার, দেখো তার মানে বেশ কয়েক বছর ওর বিয়ে হয়ে গেছে। তো সেটারও সত্যি কথাই কোনো বাচ্চা টাচ্চা আসেনি। তারপরে মেজো ভাইটারও বিয়ে হয়েছিল, সেও কনসিভ করতে পারেনি। এবার ছোট ভাইটার তখন সদ্যমাত্র বিয়ে হয়েছে। আর সেই যখন ছোট ভাইটার বিয়ে হয়েছে সদ্য, সেই সময় বোনটা তখন ওই 12 বছরের মতো পড়েছে, ঠিক আছে। এবার 12 বছর বয়স থেকে ওই বোনটার মধ্যে একটা অদ্ভুত অস্বাভাবিকত্ব দেখা যাচ্ছে যে 12 বছর যখন বয়স, তখন ওই বোনটা না নিজের মনে এরকম বিড়বিড় করে কি বকতে থাকে। সবাই ভাবছে কি হলো, এরকম কি বিড়বিড় করছে, কি বক বক করে একা একা। তোকে প্রচুর ডাক্তার দেখানো হলো, সাইকোলজি
কোনো ইস্যু হয়তো হতে পারে, সেই কারণে মানে কাউন্সেলিং চললো, বাট আলটিমেটলি ওকে ঠিক করা যাচ্ছে না। ও যতদিন যাচ্ছে ও যেন কারোর সাথে একটা একা একাই নিজের মনে মনে বিড়বিড় বিড়বিড় করতে থাকে, কারোর সাথে কথা বলে না। কেউ হেঁটে গেলে কাউকে দেখলে কখনো দাঁত খিচিয়ে ওঠে, কখনো কাউকে দেখে করে হাসছে, কখনো কাউকে করে কাঁদছে, মানে ও যে কি রিয়াক্ট করবে কোনো কিছুতে কেউ বুঝে উঠতে পারে না। কখনো হাসছে, কখনো কাঁদছে, কখনো পাগলের মতন হয়তো চুল ছিঁড়ছে, কখনো হাত পা ছুড়ছে। ক্রমশ ওর সিচুয়েশন আরো মানে ডিটোরিয়েট হতে থাকে, এবং যখন আরো 1-2 বছর পর ও রীতিমতো উন্মাদের পর্যায়ে চলে যায়, ওকে দরজা বন্ধ করে ঘরে আটকে রাখতে হতো। মানে ওকে বাইরে রাখলে ও ঘরে থাকতো না, কোথায় কোথায় চলে যেত, ওকে খুঁজে পাওয়া যেত না। মাঝে মাঝে ওরা গিয়ে ওকে অনেকবার অনেক দূর দূর থেকে হয়তো গিয়ে দেখছে মাঠের পাশে বসে আছে। এবার মানে অচপাড়াগা কে কোথায় নিয়ে চলে যাবে অতটুকু মেয়েকে, বা কোনো দুর্ঘটনা ঘটে গেলে কি হবে, নানান রকমের চিন্তা তো বাবা মার মধ্যে। তো বাবা মা বুঝতে পারছে না যে মেয়েটার হলোটা কি। অথচ এদিকে আবার ওই যে 3 বউয়ের বিয়ে, মানে 3 ভাইয়ের বিয়ে হয়ে গেছে, তারাও কিন্তু প্রত্যেকেই বেবি ট্রাই করছে নিজেদের, কিন্তু কোনোভাবেই বাচ্চাও আসছে না তাদের। যাই হোক, এরম করতে করতে বছর 2 কেটে যায়। এরপর একদিন হঠাৎ করে রাত্রিবেলা প্রচন্ড চিৎকারে বাড়ির প্রত্যেকের ঘুম ভেঙে গেল। সবাই মিলে যখন দৌড়ে বেরিয়ে আসে, তখন দেখছি উঠোনের সামনে ওই মেয়েটা আর কি, তখন ওর আরো 2 বছর, মানে তখন ওর কত হবে, 14-14 বছর হবে, হয়তো 13-14 বছর বয়স তখন। তো মেয়েটা মানে পাগলের মতন গায়ে আগুন লাগিয়ে ও দৌড়ে বেড়াচ্ছে। মানে ও গায়ে আগুন তো দিয়ে নিয়েছে, এবার তারপরে আগুনটা দিয়ে নিয়ে যখন জ্বালাটা সহ্য করতে পারছে না, তখন ওরকম উদ্ভ্রান্তের মতন চারিদিকে বাবা গো মাগো করে বিকট চিৎকার করছে, আর পুরো এপাশ থেকে ওপাশ মানে সেই পাগলের মতন ছুটে বেড়াচ্ছে। কিন্তু ওকে ওরা যে অবস্থাতে নিয়ে গিয়ে মানে কোনোভাবে বস্তা টস্তা চাপা দিয়ে যখন ওকে মানে ওর আগুনটা নিভিয়েছে, অলরেডি ওর 90%-এর ওপর বার্ন হয়ে গেছিল। তো ওকে আর কোনোভাবে বাঁচানো যায়নি, ওইভাবে মেয়েটি কিন্তু মারা যায়। এবং তখন দাদু একটা জিনিস কানেক্ট করতে পারে যে ওরা যেরকম বলেছিল যে 16 বছরের মধ্যে তোর মেয়ের মৃত্যু ঘটবে, সত্যি সত্যি 14 বছরে কিন্তু মেয়েটির মৃত্যু ঘটলো। মানে 14 বা খুব বেশি হলে মানে 15 হবে, কিন্তু 16-র মধ্যে কিন্তু ওই মেয়েটি মারা যায়। আর এদিকে তখন দাদু মানে কানেক্ট করতে পারে যে তাহলে এদিকেও 3 ছেলের ওই যে সাপসাপান্ত করেছিল যে তোদের বাচ্চা হবে না, নির্বংশ হয়ে যাবি, এই সমস্ত, তো সত্যি তারা কিন্তু কনসিভ করতে পারছে না। 3টে ছেলের বিয়ে হয়েছে, এবার একজনের সমস্যা হতে পারে, দুজনের সমস্যা হতে পারে, 3টে কাপলেরই সমস্যা থাকবে, এটা কখনো হতে পারে। 3টে কাপলেরই কিন্তু কোনো বেবি হচ্ছে না। এবার যথারীতি দাদু মানে তখন প্রচন্ড ডিপ্রেসড হয়ে পড়েন। এবার দাদুকে তখন ঠাম্মা যে ছিলেন সে এবার খুব বলতে থাকে যে তখন তুমি এরকম না করলেই পারতে, দেখো পুরো অভিশাপটা দেখেছো, ওদের অভিশাপ ভীষণ লাগে। মানে এর কথাটা কিন্তু দেখবে আমরা অনেকেই এই কথাগুলো বলতে শুনি, আমাদের সমাজে কিন্তু এই কথাগুলোর প্রচলন আছে যে কিন্নারদের ক্ষেত্রে অনেকেই বলে ওদের বাবা ওরা সাপ দিলে খুব গায়ে লেগে যায়, বাবা ওদের মানে কথা যেন কোনো সাপ সাপান্ত না করে আমাদেরকে, এই ব্যাপারটাতে অনেকেই ভয় পায়। এই একটা সংস্কার কিন্তু আছে আমাদের সোসাইটিতে, যার জন্য পাড়ার সবাইও বলতে শুরু করে, তারপরে গ্রামবাসীরাও বলতো যে তুমি সেই সময় এগুলো না করলেই পারতে, দেখো তো এখন সেই সাপ তোমাদের কিরকম করে লেগেছে, এবার তোমাদেরকেই ভুগতে হচ্ছে, তোমাদের পরিবারকেই ঝেলতে হচ্ছে। তো এইগুলো দাদু শুনতো। এবার দাদুও আস্তে আস্তে কোথাও গিয়ে রিয়েলাইজ করতে থাকে যে সত্যি তাহলে এতজন যখন বলছে সেটাই সত্যি হয়তো হবে, আমার সত্যি এই কথাটা হয়তো শোনা উচিত ছিল। যাই হোক, এইবারে দাদু তখন কি করলেন, যথারীতি 1 মাস যখন কেটেছে মানে ওই মেয়েটি মারা যাওয়ার 1 মাস পরে দাদু হঠাৎ করে বলতে শুরু করলেন ও নাকি মেয়েটাকে দেখতে পায়। এবার মানে বেশ কয়েকদিন যাবত রাত্রিবেলা উঠে বসে বলছে ওই যে আমাকে বাইরে থেকে এসে সমানে ডাকছে। এই করতে করতে মাস 1.5ও কাটলো না, হঠাৎ একদিন দাদু ওপরের ছাদ থেকে পড়ে গিয়ে নিচে উনি মারা গেলেন। এবার এটা একটা অ্যাক্সিডেন্টাল ডেথ বলেই সকলে ধরে নিতে বাধ্য, কারণ দাদু তো কাউকে কিছু বলেননি, উনি তো একদম নিচে পড়েই মারা গেছেন। কিন্তু সকলেরই মনে হয়েছিল যে 1 থেকে 1.5 মাসের মধ্যে, আর ওই তার আগে আগেই বলা শুরু করেছিল যে আমি মেয়েটাকে দেখতে পাই বলছিল, তো সবাই কোথাও রিলেট করে নেয় যে মেবি ওই মেয়েটাকে উনি দেখা দিতেন, বা মেয়েটা বাচ্চা মেয়ে তো একটা অতৃপ্ত আত্মা হয়তো টেনে নিয়ে গেছে। কি অদ্ভুত দেখো, মানে দাদু মারা গেলেন ঠিক ওই মেয়েটি মারা যাওয়ার 1.5 মাসের মাথায়,
তার ঠিক আরো 1.5 মাসের মাথায় মানে ঠিক যেভাবে রাত্রেবেলা ওই মেয়েটি গায়ে আগুন দিয়ে মারা গেছিল, সুইসাইড করেছিল, ওর মাও মানে ঠাম্মাও ওরকম ভাবে গায়ে আগুন দিয়ে সেই রাত্রিবেলা উদ্ভ্রান্তের মতন চিৎকার করছেন, উনিও ওই একই ভাবে গায়ে আগুন দিয়ে মারা গেলেন। মানে ওই দাদু মারা গেলেন, তারপরে ঠাম্মাও মারা গেলেন। এবার ওই বাড়ির যে ছোট বউটা ছিল সেই বউটা না একটুখানি মানে নানান রকমের এই তন্ত্রফন্ত্র একটু মানতো। তো ওর কি মনে হয় একের পর এক বাড়িতে এরকম দুর্ঘটনা ঘটছে। প্রথমে তার ওই একমাত্র ননদ, সে বাচ্চা মেয়ে, কোনো সেরকম সমস্যা ছিল না, হঠাৎ করে বিড়বিড় করে বকতে থাকলো, তারপর আস্তে আস্তে এরকম ভাবে খারাপ হতে হতে এরকম সিচুয়েশনে চলে গেল যে আত্মহত্যা করলো। তার 1.5 মাসের মধ্যে শ্বশুর মশাই মারা গেলেন। মানে প্রত্যেকটা বাড়িতে এরকম অপঘাতে মৃত্যু হচ্ছে। ওর একজন বাপের বাড়ির পাড়ায় খুব বড় জানাশোনা তান্ত্রিক ছিল। তা ও কি করলো, সেই তান্ত্রিকের সাথে যোগাযোগ করলো যে আপনি একবার আসবেন বাবা, আমাদের বাড়িটাতে একবার দেখুন তো, কি প্রবলেম তো বুঝতে পারছে না যে এরকম কেন হচ্ছে। তো ও শুনেছিল এই বিষয়টাও জানতো যে এরকম যখন প্রথম ওর ননদ খুবই ছোট, মানে একদম জাতিকা, তো সেই সময় নাকি বলেছিল, ওর হাজবেন্ডই বলেছিল যে তখন জানো তো এরকম কিন্নাররা এসেছিল, ওকে এরকম নাচানোর সময় 5,000 টাকা চাই, সেই নিয়ে আমার বাবার সাথে প্রচন্ড কথা কাটাকাটি, প্রচন্ড ঝামেলা হয়, কিন্তু বাবা সেটা দেননি, তাই জন্য এরকম সাপসাপান্ত করেছিল। তো হতে পারে যে এগুলো আমরা তারই ফলভোগ করছি। তো ছোট বউটার কি একটা মাথায় চলেছে যে না এরকম হয় নাকি যে একটা মানুষ মুখ দিয়ে যা বললো হুবহু তাই মিলে যাচ্ছে, দেখি তো এটাতে অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা। তো সে গিয়ে কি করে, ওই তান্ত্রিককে নিয়ে আসে। সেই তান্ত্রিক বাড়িতে ঢুকেই সঙ্গে সঙ্গে বলছে, ওরে বাবা তোদের বাস্তুতে এটা কি চালনা করা হয়েছে। তখন বলছে চালনা করা হয়েছে মানে, বলছে হ্যাঁ। ওই তান্ত্রিক এসে কি বলেছিল দেখো, বলেছিল যে এই বাড়িতে তোদের 3 জনের মানে এই যে 3টে ছেলেরই সন্তান হচ্ছে না, 3টে ছেলের ওপরে এমন ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে যে 3 জনেরই মানে ওয়াইফের আর কি পেট বাঁধা বলে না, মানে লোকাল ভাষায় যেটাকে বলে ওরা পেট বেঁধে দিয়েছে। মানে এই 3টে ছেলের ওপরে এমন একটা ব্ল্যাক ম্যাজিক করা আছে যে 3 জনেরই ওয়াইফের পেট বাঁধা আছে, তাদের কখনো সন্তানাদি মানে তাদের কোনো সমস্যা কিন্তু নেই বা সমস্যা থাকবেও না, কিন্তু তাদের সন্তানাদি হবে না। আর ওই যে ছোট বাচ্চা মেয়েটা ছিল, বলছে ওই মেয়েটার ওপরেও ব্ল্যাক ম্যাজিক করে ওর ওপরে একটা পিশাচ চালনা করা হয়েছে, এবং সেই জিনিসটা মানে কেউ ইন্টেনশনালি এই জিনিসটাকে চালনা করেছে। এক সেকেন্ড, তো এটা ইন্টেনশনালি চালনা করেছে। তো উনি যখন বাস্তু থেকে এরকম মাটি নিলেন, নিয়ে উনি যজ্ঞ করলেন একটা ছোট্ট করে, একটা কিছু গণনা করলেন, করে বললেন এটা কোনো ট্রান্সজেন্ডার উনি মিন করতে চেয়েছিলেন, মানে কোনো কিন্নার এই কাজটা করেছে, এটা তোমাদের বাড়ির ওপরে বাস্তুতে এসে মানে এটা বাস্তুতে কোনো সময় রাতের অন্ধকারে এসে তোমার বাড়ির দেখো নিশ্চয়ই উত্তর পূর্ব কোণ খুঁড়ে কেউ মানে হাড় দিয়ে তারপরে বিড়ালের লোম দিয়ে এই তন্ত্র করা হয়েছে, এখানে ব্ল্যাক ম্যাজিক করে যাওয়া হয়েছে, এবং এটা আজ থেকে বেশ কিছু বছর আগেই করা হয়েছে। এবং তোমাদের ওই বোন যে মারা গেছে তার উপরে একটা পিশাচ চালনা করা হয়েছিল, সেটাই তাকে নিয়তির ফেরে টেনে নিয়ে গেছে। পরবর্তীতে ওই যে বোনের সোলটাকে বলতো না যে ওর মা বাবা দেখতে পায়, তো ওই সোলটা নিজে অতৃপ্ত সোল ছিল, এবং তাকে যেহেতু ওরকম ভাবে টেনে নিয়ে যাওয়া হয়েছে সেই কারণে সে আবার তার মা বাবাকে টেনে নিয়ে গেছে। ওর মা বাবার মৃত্যু ব্ল্যাক ম্যাজিকের জন্য হয়নি, ওই যে বোনটা মারা গেছে সেই বোনের সোলটা ওর মা বাবাকে টেনে নিয়ে গেছে, কিন্তু বোনটা মারা গেছিল কিন্তু তার উপরে ওই পিশাচ চালনার জন্য। আর এই যে 3টে ভাইয়ের যে বাচ্চা হচ্ছে না, এটারও মেন সমস্যা হচ্ছে যে ওদের ওই গর্ভ বাঁধা আছে, ঠিক আছে। তো তখন তার মানে দেখো এই যে আমরা একটা ভয়ে থাকি, আমরা যে এই যে আগেকার দিনের মানুষদের যে এই যে থটটা তৈরি হয়েছে না, এই যে কনসেপ্টটা যে কিন্নারদের বাবা ওদের সাপ লেগে যায়, ওরা কি ভগবান, আমি যদি একটা হঠাৎ করে একটা মুখ দিয়ে কিছু বলে দিলাম, এটা এত সোজা যে সেটা ঠিক লেগে যাবে? কখনোই হবে না। তোমার নিয়তি যদি সেটা না হয়, আমি কি ভগবান নাকি যে আমি না কোন সাধু পুরুষ যে আমি শ্রাপ দিলে তোমার লাগবে? ঠিক সেরকমই না, আমার শ্রাপও যেমন লাগবে না, কোনো নর্মাল মেল পার্সনের শ্রাপও যেমন লাগবে না, কোনো ট্রান্সজেন্ডারও কেউ ভগবান তো নয় যে কারো শ্রাপ ওরকম মুখ দিয়ে যা বলে দিল অক্ষরে অক্ষরে মিলে গেল, ওটা হয় না। মানে
এইটা হতো কি আগেকার দিনে ওরা যে সাপগুলো দিত ওরা জানে যে ওরা কি ধরনের ব্ল্যাক ম্যাজিক করতে ওদের সাধ্য আছে, ওরা সেটা করতে পারবে এবং সেই অনুযায়ী সাপগুলো ছুটতো, এমন ভাবে সাপগুলো দিত যে ঠিক ওই জিনিসগুলোই করে রাখতো এবং সেগুলো ঘটতো। আর আগেকার দিনে গ্রামের বাড়িগুলো কি হতো, ধরো তোমার খোলা অনেকটা মাঠ ঘাট জমি জমা, হ্যাঁ, কারোর হয়তো কাউকে বললো দেখ তোর মানে অর্থ উপার্জন বন্ধ হয়ে যাবে, হয়তো তার কোথাও দোকান আছে, দোকানের সামনে গিয়ে কিছু ফেলে দিল, বা তার সে হয়তো খেতি বাড়ি করে, তার খেতে কিছু একটা গিয়ে করে আসলো। সব আগেকার দিনে তো খুব ইজি ছিল ব্যাপারটা করা, আজকালকার দিনে কিন্তু এগুলো এত সহজে হয় না, কারণ একটা ফ্ল্যাট বাড়িতে তুমি চট করে কিছু করতে পারবে না, ঠিক আছে। কিন্তু আগেকার দিনে এগুলো বেশি হতো, কেননা তখন তো সবই ওপেন স্পেসে, উঠানে কারোর এখানে। তো রাতের অন্ধকারে কখনো এসে উনি বলেছিলেন যে ওই কোনো কিন্নার দ্বারা এটা করা হয়েছিল, রাতের অন্ধকারে এসে ওটা খুঁড়ে ওরকম কিছু খারাপ করে দেওয়া হয়েছিল। এবং যে যে সাপগুলো উনি দিয়েছিলেন ওই ভিত্তিতেই উনি দিয়েছিলেন, কারণ এই ধরনের ব্ল্যাক ম্যাজিক উনি হয় নিজে করেন বা কাউকে দ্বারা উনি করতে সমর্থ, বাট উনি জানতেন যে আমি কতদূর আমার দৌড়, আমি কতটা করতে পারবো, সেই অনুযায়ী উনি ওগুলো বলেছিলেন। এবং পরবর্তীতে তাহলে মানুষের মধ্যে সেই ভীতিটা তৈরি হয়েছে, মানুষ কি ভাবছে যে আরে বাবা সত্যি তো কথাগুলো মিলে যাচ্ছে, তাহলে তো বাবা ওরা একদম মানে না বাবা ওদের সাপ আমাদের প্রচন্ড গায়ে লেগে যাবে। সাপটা কেউ ভগবান নয়, আমরা কেউ ভগবান তো নই, আমরা সকলেই মানুষ মাত্র। সুতরাং ইটস নট দ্যাট যে আমি মুখে যেটা বলবো সেটা একদম অক্ষরে অক্ষরে লেগে যাবে এবং সেটাই হয়ে যাবে। ওগুলো মানে ওরা এমন ভাবে ব্ল্যাক ম্যাজিক করেছিল যে সত্যি সত্যি ওই মেয়েটি মানে জানতো, মানে একটা ক্যালকুলেশন করেই করা হয়েছিল যে এই টাইমের মধ্যে হয়তো মানে মেয়েটা চলে যাবে। তো তার 16 বছরের আগেই মেয়েটা মারা গেল। আর তারপরে উনি বললেন যে তোমাদের বাস্তুটাকে এত খারাপ করে দিয়েছে, মানে ওই পিশাচ চালনা করে, যে এই বাস্তুতে তোমাদের এমনিতেও কোনো কিছুই ভালো হবে না ভবিষ্যতে। তোমরা যদি ভালো চাও তাহলে এই মানে বাস্তু ছেড়ে তোমরা একটু শিফট করে যাও, তোমরা দেখবে তোমরা সবকিছু ফিরে পেয়েছো, কোনো অসুবিধা হবে না। তো তারপরে নাকি ওই ভদ্রলোকের কথাতেই বললে যে কিছু বাস্তু শুদ্ধিকরণ উনি করেছিলেন, কিন্তু উনি বললেন যে তোমরা যতদিন পর্যন্ত অন্তত তোমাদের সন্তানাদি না আসছে এই বাস্তু থেকে তোমরা চলে যাও, হ্যাঁ আমি শুদ্ধিকরণ করে দিচ্ছি, কিন্তু ওইটাকে মানে তোমরা ব্যবহার না করাই ভালো। যেহেতু ভগবানের কল্যাণে ওদের যেহেতু দোকানপাটগুলো ভালো চলতো, আর্থিক অসঙ্গতি সেরকম ছিল না, ওরা তখন কি করে অন্য জায়গায় শিফট করে, মানে একদম পাশাপাশি আর একটা জমি কেনে ওই গ্রামের মধ্যে, কারণ দোকানপাট ওখানে ওরা নিজেদের চাষবাস ছেড়ে তো আর যেতে পারে না। তো সেই কারণে কে লিখেছে, একদম ঠিক বলেছ, একদম ঠিক কথা বলেছ দিদি, এক্স্যাক্টলি। আমি এইটাই তোমাদেরকে বলার জন্যই প্রথমে শুরুতেই বললাম যে এই যে আমাদের মধ্যে একটা কুসংস্কার, একটা ভীতি জন্মে আছে না, যে বাবা এই কিন্নার এরা কিছু বললেই আমাদের একটা ক্ষতি হয়ে যাবে, এটা কখনোই হয় না। মানে এগুলো কিন্তু কোনো একটা ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট, মানে ওরা জানতো আগেকার দিনে যে আমরা কি করতে পারবো, সেই অনুযায়ী এমন কিছু একটা বলতো যেটা হয়তো রাতের অন্ধকারে বা কোনো সময় ঘটে আসতো, এবং সেটা যখন ঘটে যেত তখন ওই মানুষের মধ্যে একটা বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে ওটা কিছু বলে খারাপ হয়ে যাচ্ছে। কারণ আমি দোষ দিচ্ছি না, মানে অনেক সময় হয়তো আমরাও তাদের সাথে, অনেকেই আছে আমাদের সোসাইটিতে, হ্যাঁ তা খুব খারাপ ব্যবহার করে, সুতরাং সেটাও একেবারেই অনুচিত। আমি একদম নিউট্রালাইজ ভাবে বলছি, মানে আমি কারোর পক্ষপাতিত্ব না করেই বলছি যে আবার তারাও কখনো কখনো এমন বিহেভিয়ার করে বা এমন রিয়াক্ট করে দেয় যেটা হয়তো অ্যাকসেপ্ট করাটা খুব মুশকিল হয়ে যায়। তো এই যে আমাদের যে ধারণা, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। কেউ ভগবান নয় যে একটা মুখ দিয়ে বলে দিল এবং সেটা লেগে যাবে, এটা ঘটার পেছনে ডেফিনেট কোনো কারণ থাকতো। সেটা যা এই মেয়েটি, এই যে ছোট বউটা যদি খতিয়ে না দেখতো এবং ওরা যদি ওটা মেনে নিত যে ওই যে আমার সাপ লেগেছে আর হবে না, তাহলে কিন্তু ওদের ফিউচারটা পুরো অন্যরকমই হয়ে যেত। সত্যি ওরা ওই বাড়ি থেকে বেরোতো না, আর ওই বাড়ি থেকে না বেরোলে ওদের কিন্তু কোনোদিনই সন্তানাদি হতো না। এরা কি করলো, যেই মুহূর্তে ওই তান্ত্রিক বলার পরে ওই বাড়ি ছাড়লো, বাড়ি ছেড়ে ওরা পাশে একটা জমি নিল, সেখানে 3 ভাই শিফট করলো। তো ওদের মধ্যে দুজনের মানে বড় বউ এবং মেজ বউ তার কিছু বছরের মধ্যেই দুজনে কনসিভ করে, দুজনেরই সুস্থভাবে সন্তানাদি হয়ে যায়। ছোট বউটার সত্যি সত্যি কিছু ফিজিক্যাল প্রবলেম ছিল, ওটা বাচ্চা হয়নি, যেটার কোনো মানে রিজন নয়, মানে ওইরকম কোনো সন্তানাদি আসবে না বলে ওই গর্ভবাধা বা ওইরকম ব্যাপার কিছু নয়, তার নিজের কিছু সমস্যা ছিল, শারীরিক সমস্যা তো অনেক ক্ষেত্রে মেয়েদের থাকে। তো ওর আবার দেখো, যেহেতু মানুষের মনটা ভালো ছিল এবং ভগবান কাউকে কখনো নিরাশ করে না, ওই তো উদ্যোক্তা হয়ে এত কিছু করেছিল, ওর কোল কিন্তু ভগবান খালি রাখেনি। অন্ধা থেকে
একদিন ওর হাজবেন্ড একটি ছোট্ট বাচ্চাকে কুড়িয়ে পায় এবং সেই বাচ্চাটা এখন ওর কোল আলো করেই বড় হচ্ছে, একটা বাচ্চা মেয়েকে ও কুড়িয়ে পায়। এবার যেহেতু খামার বেড়া অন্দা এগুলো তো গ্রাম্য জায়গা, মানে গ্রামগুলো তো খুব একটা বড় বড় পরিধিতে নয়, ছোটখাটো জায়গা। তো এইটা যে আমাকে গল্পটা পাঠিয়েছে সে আমায় বলেছে দিদি এ কোনো নামটাম তুমি মেনশন করো না, এটা খুবই কনফিডেন্সিয়াল একটা ব্যাপার, ঠিক আছে। এই যে বাচ্চাটা ওর কোলে আছে সেই বাচ্চাটার অরিজিনাল মাকে সেটা গ্রামের দু একজন জানেও, মানে ওই গ্রামেই একটি মেয়ে আছে, সেই মেয়েটা অত্যন্ত মানে এখনো বেঁচে আছে সেই মেয়েটাকে দেখতেও ভীষণ বাজে ছিল, মেয়েটার একটা চোখে একটু প্রবলেম ছিল। তো মেয়েটাকে ওই সবাই মিলে খ্যাপাতো, তোর কোনোদিন বিয়ে হবে না, হ্যাঁ কি বাজে এরকম, মানে নানান রকম ভাবে টিজ করতো। তো একজন অত্যন্ত দুশ্চরিত্র লম্পট ওই গ্রামে ছিলেন, তো সেই হয়তো মেয়েটার সাথে কোনো খারাপ কিছু করে এবং মেয়েটি তারপরে একটি সন্তানের জন্ম দেয়। তো মেয়েটার মা অনেক লুকিয়ে চুরিয়েই হয়তো জন্ম দিয়েছিল ফাইনালি, এবং মেয়েটার মা যদিও কানাঘুষো গ্রামের মধ্যে অনেকেই বিষয়টা বুঝতে পেরেছিল বা কিছু, পরবর্তীতে হয়তো বলা হয়েছিল যে বাচ্চাটা মরে গেছে বা এরকম কিছু একটা রটেছিল, কিন্তু ওই মেয়েটির মা গিয়ে অন দ্য স্টেশনে যে বাচ্চা মেয়েটাকে ফেলে এসেছিল সেটা আবার কেউ একজন নোটিস করেছে এবং সেও মানে খুব কিউরিয়াস হয়ে বসেছিল এটা দেখার জন্য যে বাচ্চাটাকে তো রেখে গেল, কে রেখে গেছে তাকেও সে দেখেছে এবং কে তুলেছে তাকেও সে দেখেছে। কিছুক্ষণের মধ্যেই বাচ্চাটাকে ওরকম ওই স্টেশন দিয়ে আসার পথে ওই ছোটকা যে আছে ছোটকা পায় এবং ছোটকা ওকে তুলে নিয়ে এসে আজকে এখন ছোটকার কাছে বাচ্চাটা বেশ সুন্দরভাবে বড় হচ্ছে। যাই হোক, কিন্তু বাচ্চাটা আবার হয়েছে একেবারেই মার মতন নয়, যে মানে দুশ্চরিত্র ব্যক্তি সে আবার নাকি দেখতে খুব সুদর্শন ছিল, তো কাজেই বাচ্চাটা হয়েছে ভীষণ সুন্দর। তো সেই বাচ্চাটা এখন ওই ছোট বউটার কাছেই বড় হচ্ছে। একটা অদ্ভুতই ঘটনা, বলছে যে ব্ল্যাক ম্যাজিক দেখো মানুষের কত বড় ক্ষতি করতে পারে, শুধু শুধু একটা এত সুন্দর সংসারকে কিরকম ছিন্ন ভিন্ন করে দিল। মানুষের জেদ, মানুষের রাগ, ক্রোধ মানুষকে কত নিচে নামিয়ে দেয় না, মানে এইগুলো থেকে আমরা যতদিন না মুক্ত হতে পারবো, মানে একটুখানি আমাদের চিত্ত মুক্ত না হতে পারবে ততদিন পর্যন্ত কিন্তু এই সোসাইটিকে চেঞ্জ করাটা খুবই মুশকিলের ব্যাপার। একটা সামান্য বিষয় টাকা দেওয়া নেওয়া, সত্যিই যদি উনি অপারগ ছিলেন, উনি মানে কোনোভাবেই 5K দেওয়ার মতন এবিলিটি তার ছিল না, কোথা থেকে উনি দিতেন? তো সেটা একটু যদি উনি বুঝতেন, একটু আন্ডারস্ট্যান্ডিং হতেন, তাহলে হয়তো এতটা খারাপ পরিণতি এই পরিবারটার উপর নেমে আসতো না। এনিওয়েজ, মানুষ কেন যে করে ব্ল্যাক ম্যাজিক, মানুষ কেন যে করে আমি জানি না, বাট করে, এটা কিন্তু ফ্যাক্ট। এবং আমার তো মনে হয় যে যারা ব্ল্যাক ম্যাজিক করায় তাদের থেকেও বেশি খারাপ হচ্ছে যারা এগুলো করতে তাদেরকে সহযোগিতা করছে, কারণ সব মানুষ তার নিজে ব্ল্যাক ম্যাজিক করতে পারে না, কারোর থ্রুতে কারোর দ্বারা করছে, তো তারা পয়সার লোভে যে এগুলো কেন করছে, এতে কি তারা মরেও শান্তি পাবে? আলটিমেট কি ভগবানের মানে দ্বারস্থ হতে পারবে না। তো তারা যদি কেন তো এটা না বোঝে তাহলে কি করে হয়? তো ঘটনাটা কেমন লাগলো যারা শুনলে তারা ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। তোমরা আবার সবাই যখন কমেন্ট করছো, আমি যখন কমেন্টস গুলো পড়ছি আমার খুব ভালো লাগছে, ঠিক আছে। আচ্ছা, ঈশিতা লিখছে ওটা সত্য যুগে হতো, কলিযুগের মানুষ হয়ে অভিশাপ দিয়ে সেই অভিশাপ ফলবে, এটা বোকা বোকা কথা। একদম একদম ঠিক বলেছো। এখন এইগুলো মানে আমরা যদি এখন ভাবি যে ওরকম কেউ একজন, সে যেই হোক না কেন, মেল হোক, সে ফিমেল হোক, কিন্নার হোক, মানে যেই হোক না কেন, তোমার তার সে একটা সাপ দিল আর আমার ফলে গেল, এইটা যদি এখনো কারোর মাথাতে থাকে এটা একটা মেন্টাল ব্লকেজ, এটা কখনোই সম্ভব না। আমিও একদম সেটাই বলছি, এটা সেই যুগ নেই আমাদের যে আমরা এত পুণ্য করেছি যে আমাদের কোনো শ্রাপ আবার কারোর গায়ে লাগবে, এটা কখনো হয় না, এটা একেবারেই বাজে কথা। হাই শ্রেয়া, ইউ লুক লাভলি ডিয়ার। কে লিখছে? শুভ চ্যাটার্জি, থ্যাংক ইউ। আচ্ছা, খুব ভালো লাগলো দি, আমি তো ডিউটি করতে করতে তোমার লাইভ দেখছি। নেহা ঘোষ, থ্যাংক ইউ। আচ্ছা, এবার ক্রিসমাসের ওই ছোট্ট ঘটনাটা শেয়ার করি, তারপরে আজকে প্রচন্ড লেন্দি ঘটনা, ওই জমিদার বাড়ির গল্পটা, ওটা আমাকে তাড়াতাড়ি শুরু করতে হবে, নাহলে আমি যে ওটা কখন শেষ করতে পারবো তার ঠিক নেই, ওটা খুব বড় একটা ইনসিডেন্ট আছে, ওটা বলতে আমার অনেকটা টাইম লেগে যাবে, আমি ওখানে শিফট করব, তার আগে আর এই গল্পটা বলে। এটা আমাকে শুভদীপ দাস বলে একজন পাঠিয়েছে, ও পাঠিয়েছে এটা আমাকে বেতর হাওড়া থেকে। আচ্ছা, বেতর হাওড়া, ওখানে মন্দিরতলার কিছুটা আগে, ও বললো যে এই জায়গাটা বেতর বলে কোনো একটা জায়গা আছে, সেখান থেকে ও আর কি পাঠিয়েছে।
আচ্ছা, এখন তো ওখানে আগে সরস্বতী নদী ছিল, তো সেই নদী তো এখন শুকিয়ে প্রায় খালে পরিণত হয়েছে এবং ওখানে এখন প্রচুর বড় বড় বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে। তো আমি এক্সাক্ট কনস্ট্রাকশনটার নামটা বলবো না, বাট ওই ব্যাতরেরই মানে ভেতর আর কি, বা ব্যাতরের কাছে ধরে নাও, ঠিক আছে, এই যে গল্পটা আমি বলছি সেখানকার। তো ও বলছে যে আমি ক্রিসমাস নাইটে সেদিনকে আমরা বাইক নিয়ে যাচ্ছি, মানে আমাদের একটা প্ল্যান ছিল, তো সব ও একাই ছিল ওর বাইকটাতে, তো সবাই যাচ্ছে, তো সবাই এগিয়ে গেছে, বলছে আমি আসছিলাম পেছনে বাইক নিয়ে। তো এবার আমি আস্তে আস্তে অনেক দূর থেকে একটা বাড়িতে আমি নোটিস করলাম, হঠাৎ করে আমার বাড়িটার দিকে চোখ যায় এবং আমি বাড়িটা দেখছি কি মানে একটা ফ্ল্যাট বাড়ি, ওখানে কত হবে বলতো, তো 4-5 তলা হবে ধরো দিদি। তো ওই 4-5 তলায় দেখছি মানে বারান্দাটা খুব সুন্দর করে ক্রিসমাসে যেরকম লাইট টাইট দিয়ে সাজাই, আমরা অনেকেই সাজাই বাড়িতে, তো ওই রকম সুন্দর করে সাজানো আছে। কিন্তু ওই অত লাইটস এর মধ্যে আমার হঠাৎ করে চোখে পড়লো যে দুটো লাইট নড়ছে। এবার হাওয়া বাতাস দিলে কি হবে, সবকটা লাইটই নড়বে বা কিছু, এবং খুব অদ্ভুত ভাবে নড়ছে। কিরকম ভাবে নড়ছে মানে দুটো লাইট, প্রথম কথা এমনিতে তো ধরো নানান রকমের টুনি টুনি টাইপের লাইট গুলো জ্বালানো, দুটো লাইট আমি দূর থেকেও বুঝতে পারছি যে অনেকটা শু শেপের, মানে হচ্ছে যেরকম বাচ্চাদের লাইট জ্বলা জুতোগুলো হয় না, ওরকম বাচ্চাদের লাইট জ্বলা শেপটাতে হচ্ছে তোমার জুতোর মতো লাইট গুলো, আর সেটা ব্লিঙ্ক করছে। আর মানে কিরকম ভাবে নড়ছে লাইট গুলো না, এরকম ভাবে নড়ছে, মানে সামনের দিকে যদি কেউ ছোট্ট বাচ্চা বসে এরকম পা দোলায়, তাহলে ঠিক যেরকম ভাবে যে মোশনে পাটা দোলাবে ঠিক সেরকম ভাবে লাইট দুটো নড়ছে। এবার ও বলছে আমরা কিন্তু একটা অদ্ভুত লাগলো, আমি ভাবছি কি রে বাবা, আমি ভালো করে না আরো ঠাউর করে দেখছি, ওর চোখে কোনো প্রবলেম নেই সাইডে, তো ও বলছে যে আমি ভালো করে দেখছি, 4-5 তলা পর্যন্ত তুমি মোটামুটি দেখতেই পাবে, হ্যাঁ আমার রাতের অন্ধকারে কোনো ভুল হচ্ছে, কোনো লাইটই কি ওরকম ভাবে নড়ছে। ও বলছে আমি না ওখানে একটু স্লো করলাম গাড়িটা, মানে খুব স্পিডে না গিয়ে আমি একটু স্লো করে ভালো করে দেখার চেষ্টা করলাম যে এক্স্যাক্টলি করে হচ্ছেটা কি। এইবারে ও বলছে আমি তখন দেখছি যে ব্যালকনিতে, মানে ওটা একটা ফ্ল্যাটের ব্যালকনি, ঠিক আছে, এবং হাফ গ্রিল দেওয়া, তো বলছে ওই হাফ গ্রিলটার ওপরে একটা ছোট্ট, মানে কত হবে তোমার 3-4 বছরের ছোট্ট বাচ্চা হবে, ওই রকম ওই বাচ্চা বসে আছে, গ্রিলটাকে এরকম দুপাশটা ধরে এরকম ভাবে বসে আছে গ্রিলের উপরে, আর সঙ্গে ওই রকম দুটো লাইট জ্বলা জুতো পরে আছে। এবার চারিদিকে আরো অনেক লাইটস গুলো দেওয়া আছে, ক্রিসমাস যেরকম হয় সবকিছু সুন্দর করে ডেকোরেশন করা থাকলে যেরকম লাইট গুলো জ্বলে টলে, এমনি আরো লাইট জ্বলছে আশপাশে, কিন্তু তারই মাঝে একটা জায়গাতে ও বসে আছে। এবার বসে ও ওইরকম ওই লাইট জ্বলা জুতো পরে ওরকম পাটা দোলাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওরকম একটা বাচ্চা বসে আছে ওখানে, একটা পুরো শ্যাডোটা বুঝতে পারছে ও, হয়তো এক্সাক্ট বাচ্চার মুখটা অত দেখতে পাচ্ছে না ডাইরেক্ট বা অত পরিষ্কার করে বুঝতে পারছে না, কিন্তু একটা বাচ্চা বসে আছে এরকম টুপি টুপি পরা একটা বাচ্চা বসে আছে, আর তার সাথে ওইরকম বসে ব্যালকনিতে এইভাবে পাটাকে দোলাচ্ছে, আর ওই যে পায়ে ওর নিচে ওই যে লাইট জ্বলা জুতোগুলো পড়েছে বাচ্চাটা, সেটাই ব্লিঙ্ক করছে, আর ওরকম ওপর থেকে বুঝতে পারছে নড়ছে। ও আরো স্পষ্ট ভাবে বলছে আমি দেখছি যে সত্যি আর অন্য কোনো লাইট নড়ছে না, কিন্তু পার্টিকুলার ওই দুটো জুতোর মতন ওই লাইট গুলো এরকম ভাবে দুলছে। এইবার বলছে দিদি আমি ওখানে কতগুলো লজিক জাস্ট আমার মাথায়, আমি 30 সেকেন্ডস আমার টাইম লেগেছে ম্যাক্সিমাম, আমি জাস্ট ভাবলাম যে তাহলে কি বাইরের কোনো বাচ্চা ওইখানে ওইভাবে এসে বসে আছে, তাহলে ফ্ল্যাটের কি অন্য কেউ ভেতরে আছে? আমি দেখছি ফ্ল্যাটটার দরজা জানলাগুলো সব বন্ধ, কিন্তু ফ্ল্যাটটা পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে রয়েছে। এবার এটাকে যদি আমি লজিক্যালি ভাবতে যাই, তাহলে এটা কি কোনো সম্ভব? একটা 3-4 বছরের বাচ্চার দিকে কারোর ফ্ল্যাটে কারোর কোনো খেয়াল নেই? একটা বাচ্চা ওই রকম 4 তলার ওপরে ব্যালকনিতে পা ঝুলিয়ে বসে বসে পা নাড়াচ্ছে, আর ভেতর থেকে সবাই দরজা জানলা সমস্ত কিছু বন্ধ করে পুরো একদম ঘুটঘুটে অন্ধকার ফ্ল্যাটটা, সবাই সবকিছু লক করে এমনি রেখে দিয়েছে। তো এটা যদি লজিক্যাল হয় তাহলে লজিক্যাল, তাহলে ওটা মানুষ ছিল। আর যদি এটা তো কোনো সম্ভব না, একটা কখনোই 3-4 বছরের বাচ্চাকে ওইভাবে কেউ ওরকম খুলে আম তো ছেড়ে দেবে না, না? তো এটা কি করে পসিবল? বলছে রীতিমতো সেই বাচ্চাটা মনের আনন্দে ব্যালকনির বাইরে বসে এরকম পা ঝুলিয়ে ওরকম ব্লিঙ্কিং সেই জুতোটা পরেছে, জুতোতে সুন্দর লাইট জ্বলছে, আর ওই রকম পাটাকে দোলাচ্ছে, আর সে মাথা নাড়ছে, পা দোলাচ্ছে এরকম ভাবে। বলছে ওটা দেখে আমার মানে হঠাৎ করে গাটা পুরো শিউরে উঠলো। হ্যাঁ, প্রথমে একবার ভাবলাম কেউ যদি না থাকে, বুঝতে না পারে বাচ্চাটা এরকম বসে আছে,
বলছে পরক্ষণে আমি নোটিস করলাম পুরো কাঁচের জানলা দরজা, এখনকার ফ্ল্যাটগুলোতে যেরকম হয়, বলছে পুরো একদম ফ্ল্যাটটা ঘুটঘুটে অন্ধকার। হয়তো ফ্ল্যাটে কেউ থাকে, বাইরের লাইটস গুলো জ্বালিয়ে দিয়ে তারা হয়তো ক্রিসমাস ইভিনিং এ কোথাও বেরিয়েছে, সবাই তো ইভ পার্টি করতেই বেরোয় ক্রিসমাসে, তো হয়তো ওরা নেই বাড়িতে কেউ। কিন্তু অবভিয়াস ব্যাপার যে বাড়ির সমস্ত দরজা জানলা ভেতর থেকে বন্ধ করে পুরো ফ্ল্যাট অন্ধকার করে কেউ তো বাচ্চাটাকে ওরকম বাইরে একটা 3-4 বছরের বাচ্চাকে ওইভাবে ব্যালকনিতে বসে পা ঝোলাতে দেবে না, না? এটাই তো স্বাভাবিক। তো জানি না, বলছে আমি এখনো মানে আমার যা বুকের ভেতর ওইটা দেখে ঝিপ 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 করতে শুরু করে আমি সাহস করে আর ওখানে বেশিক্ষণ মানে স্টে মানে ও দাঁড়ায়ও নি ইভেন, ও বললো যে আমি ওরকম মানে মোশনেই ছিলাম, খালি একটু স্পিডটা স্লো করেছিলাম জাস্ট টু চেক যে এটা কি এক্স্যাক্টলি হচ্ছে। বলে আমি যেই আর কি এক্স্যাক্ট ব্যাপারটা বুঝতে পেরেছি না, আমার মাথাটা যেই খেললো যে এটা কি কোনো পসিবল যে এরকম ফ্ল্যাট বন্ধ করে কেউ বাচ্চাকে এরকম ঝুলিয়ে বসে ব্যালকনিতে অন্য কোথাও যাবে। তো বলে আমি স্পিডে গাড়িটা নিয়ে বেরিয়ে চলে আসি। এবার আসার পর ওরা যে পার্টিটাতে গেছিল, ও বলছে আমি এবার বসে আমার ওখানে সব লোকাল বন্ধু বান্ধব সবাই ব্যাতলেরই ওখানকার, তো বলছে আমরা সবাই আড্ডা মারছি। তো আমার অনেকক্ষণ ধরে মাইন্ডটা ঠিক নেই, মানে আমি না ওইটা দেখার পর থেকে আমার খুব ডিস্টার্বিং লাগছিল, মানে একটা সবকিছুতে আমি একটু বিরক্ত হচ্ছি, একটু আপসেট ফিল করছি। তো আমার বন্ধুরা আমাকে বলছে হ্যাঁ তোর কিছু প্রবলেম হচ্ছে, কি হয়েছে, কিছু হয়েছে? তো বলছে আমি তখন না দুটো বন্ধুকে লাস্টে বাধ্য হয়ে আমি আর নিজের মধ্যে রাখতে না পেরে চেপে ব্যাপারটা আমি বললাম জানিস তো একটা কথা বলবো, তোরা হাসাহাসি করিস না, আমি কিন্তু একটা সত্যি একটা জিনিস নোটিস করলাম এক্ষুনি, একটা জিনিস খেয়াল করেছি, তো দেখবি, তো শুনবি। তো তখন বলছে হ্যাঁ। এরা জানে আমার টাইমটা লাইভ করার, কন্টিনিউ ফোন করে যাচ্ছে ডিস্টার্বিং এলিমেন্টস গুলো। আর কিছু মানুষ না এত বিরক্ত করে না, আমি একদম বিরক্তই লাগে তাদের সাথে আমার কথা বলতে, মানে অনলাইনেই তাদের সাথে আমার আলাপ, মানে তারা বোঝে যে আমি ইন্টেনশনালি ফোনটা ধরি না, তাও ফোন করতে থাকবে, তার উপরে আবার এখন লাইভে টাইমে ফোন করছে। এনিওয়েজ, তো মানে কিছু নাম উঠলে আমি রেগে যাই আর কি, আমি এতটা ইম্পেশেন্ট নই, কিন্তু কিছু কিছু মানুষ এত বাজে বকে, একবার ভাবেও না যে এপাশের মানুষটার সময়ের মূল্য আছে, তো ওই বাজে বকে যারা তাদের উপর আমার মাথাটা গরম হয়। এনিওয়েজ, তো এবার ও বলছে যে আমি তখন ওদেরকে লাস্টে ফাইনালি বললাম যে আমি এরকম একটা জিনিস দেখলাম, আমি না বুঝতে পারছি না এক্স্যাক্টলি ওটা কি দেখলাম, আমার বারবার মনে হচ্ছে আমি কি একবার গিয়ে ওইখানে কাউকে নক করবো, ফ্ল্যাটে বলবো যে বাচ্চাটা পড়ে যাবে, তো ওরকম ভাবে পা ঝোলাচ্ছে। ওদের মধ্যে তখন একটা বন্ধু বলছে যে তুই সিরিয়াসলি এটা দেখেছিস? বলছে হ্যাঁ, কেন বলতো? বলছে তুই জানিস মানে কয়েক মাস আগের ঘটনা, ওই ফ্ল্যাটটা থেকে তুই যেটার ব্যাখ্যা দিচ্ছিস বা যেটার কথা বলছিস ওটা একটা বড় কমপ্লেক্স, আমি নামটা জাস্ট বলছি না, সুতরাং ওই কমপ্লেক্সটার নাম নিলেই যে কেউ বুঝতে পারবে ও কোন ফ্ল্যাটের কথা বলছে। বলছে তুই যেটার কথা বলছিস এবং এক্স্যাক্টলি যে ফ্ল্যাটটার কথা তুই বলছিস ওখান থেকে একটা বাচ্চা পড়ে গিয়ে মারা গেছে। বলে ওটা শোনার পর মানে আমি তো আরো ভয় পেতে শুরু করেছি। এবার পরে আমি বললো যে আমি ওইখান দিয়ে আমাদের রাস্তা আছে যাওয়ার, আমি আর ওখান দিয়ে ফিরিনি, আমি ফেরার সময় ঘুরে ঘুরে অন্য রাস্তা দিয়ে বাড়ি ফিরেছি, জানো আমার এত ভয় ধরে গেছে। বলে এখনো আমি না ওই রাস্তাটা দিয়ে ক্রস করে ওই বিল্ডিংটা ক্রস করে রাত্রেবেলা আসতে পারছি না, ওই জিনিসটা দেখার পর থেকে আমার এত ভয় ধরে গেছে মনের মধ্যে। তো ও বললো তার পরের দিন ও আবার বলছে আমি এমনি সকালের দিকে একবার ক্রস করার সময় একটুখানি খবরাখবর নিলাম বা বোঝার চেষ্টা করলাম যে ওখানে কোনো অ্যাপসেট কিছু খারাপ ঘটনা ঘটেছে কিনা, দেখলাম না সবকিছু নর্মাল। তার মানে কি যদি ওই সময় আর কোনো বাচ্চা টাচ্চা পড়ে গিয়ে থাকতো বা ওই সময় কিছু খারাপ ঘটতো ও তাহলে শুনতে পেতো, বাট ওই 6-7 মাস আগে এরকম একটা বাচ্চা ওই ফ্ল্যাটটা থেকে নাকি পড়ে গিয়ে মারা গেছে, এটা ও নিজে দেখেছিল। বলে এরকম পুরো জুতোটাকে এরকম ভাবে নিয়ে পা দোলাচ্ছে, খেলা করছে বসে বসে, একটা ছোট্ট বাচ্চা, পুরো ফ্ল্যাট অন্ধকার বন্ধ। স্মিতা ঘোষ লিখছে আমার নামটা নাও নিলাম। তনুশ্রী কি লিখছে তা জানি না, বাট আমার এটা হয়, তবে অ্যাস্ট্রোলজিক্যালি শুনেছি এটা নাকি ম্যানিফেস্টেশন বলে, হয়তো কোনোভাবে ম্যানিফেস্ট হয়ে যায় অটোমেটিক্যালি। তাও বোন তুমি ইফ আমায় বাণী সিদ্ধির ব্যাপারে বলো তো ভালো লাগবে। অনেক বড় কমেন্টটা আছে, আমি না অত কমেন্টটা বুঝতে পারলাম না পুরো জিনিসটা কি কনভারসেশন চলছে ওখানে। আচ্ছা, আমি তোমাকে বলছি এটা হয় কিন্তু বাণী সিদ্ধি হতে পারে। ও আচ্ছা আচ্ছা, বাণী সিদ্ধি হতে পারে কি হতে পারে না এটা নিয়ে, হতে পারে কিন্তু সেটা সব সময় সবার ক্ষেত্রে হতে পারে না, এটাই বক্তব্য আমার। যে ওই রকম আলটপকা যে যা ইচ্ছে যখন খুশি বলে দিল বা সবসময় আমরা ভয় পেয়ে গেলাম, ওটা মানে সেটা সেরকম মানুষ বললে তবেই সেটা হতে পারে, সব সময় যে সবটা ওরকম লেগে যায়। হ্যাঁ, তবে এটা কি ঠিক যে আমরা বুঝতে পারি না, নেচারে যেমন অনেক মুহূর্ত থাকে, অনেক পার্টিকুলার তিথি থাকে জানো তো, সেই সময় তুমি যদি এমন কোনো একটা, ওই জন্য বলে না যে কখনো খারাপ কথা হুটহাট করে মুখ দিয়ে কারোর জন্য প্রয়োগ করতে নেই,
কারণ কোনো একটা পার্টিকুলার মোমেন্টে তুমি হয়তো নিজেও জানো না, নিজের অজান্তেই এগুলো হয়ে যায়, এমন একটা তুমি সাপ দিয়ে ফেললে কাউকে, সেটা কিন্তু অনেক সময় ফলে যায়। হ্যাঁ, এর পরিণামও তোমাকে ভুগতে হবে। নেচার যদি তোমার কোনো একটা বাণী অ্যাকসেপ্টেন্স দিচ্ছে, ঠিক আছে, তাহলে কিন্তু সে তোমাকে তার রিটার্নটাও তোমাকে ভোগ করতে হবে। তুমি কারো খারাপ করলে তোমার খারাপটাও নেচার তোমাকে ফেরাবে ঠিকই, কিন্তু অনেক সময় লেগে যায়, সেটা হয় ঠিকই। আচ্ছা, ভূতু টিভি শোটার মতন বেবি ঘোস্টার স্টোরি, ইয়েস। আচ্ছা, আমি এখানে আর কন্টিনিউ করছি না, কেননা আমি বললাম যে আমারও একটু হাতে সময়টা কম। তো কেমন লাগলো তোমাদের দুটো স্টোরি অবভিয়াসলি তোমরা আমাকে জানিও। এখন বাজে অলরেডি 9টা বাজে, হয়ে গেছে অনেকক্ষণ এপিসোডটা। এবারে আমি তোমাদেরকে বলবো হচ্ছে সেই ভয়ানক হাড় কাঁপানো জমিদার বাড়ির ইতিহাসের কথা। তো জমিদার বাড়ির গল্প শোনার জন্য চলো সকলে মিলে শ্রেয়া সেনগুপ্ত আচার্য ব্লগস আমার ইউটিউব চ্যানেলে, ওখানে আমি জমিদার বাড়ির একটা হাড় কাঁপানো গল্প নিয়ে এক্ষুনি অন হচ্ছি, ঠিক আছে? তারা